প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের বাজি, বিএনপির পাগলের প্রলাপ, জবাব ক্ষমতাসীনদের। সংসদে প্রধানমন্ত্রী, জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র। সফরে আসছেন ডোনাল্ড লু, নতুন উচ্চতায় যাবে সম্পর্ক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই ঢাকার, জানালেন সফররত দলের প্রধান। এ মাসের সিদ্ধান্ত, অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে সংস্থাটি। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বাজিমাত করেছেন আওয়ামী লীগ সমর্থকরা। বেশিরভাগ জায়গায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা। তবে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বান্দরবানের 4 উপজেলায় জয় তুলে নিয়েছেন বিএনপির বহিষ্কৃত 4 নেতা। এছাড়া কয়েকটিতে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির সমর্থক। বুধবার সন্ধ্যার পর থেকেই ফল ঘোষণা শুরু হলে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। প্রার্থীর বিজয়ের খবরে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বেশিরভাগ জায়গায় চেয়ারম্যান পদে বাজিমাত করেছেন আওয়ামী লীগ সমর্থকরা। বেসরকারি ফলে বিজয়ী প্রার্থী ও নেতাকর্মীদের উচ্ছ্বাস আর আনন্দ ছড়িয়ে পড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এরই মধ্যে মাগুরা সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রানা আমির ওসমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও বগুড়ায় সোনাতলা উপজেলা পরিষদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মিনহাদুজ্জামান লিটন। তবে উল্টো স্রোতের দেখা মিলেছে কিছু উপজেলায়। গাজীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান মিলন। বান্দরবান সদরেও চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি থেকে বহিষ্কার হওয়া আব্দুল করিম। প্রার্থীকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে বিজয় করতে পেরেছি। ভোট অবাধ এবং সুষ্ঠু হয়েছে, প্রভাবমুক্ত হয়েছে সম্পূর্ণ। কোথাও কোনো বাধা বিপত্তি হয়নি। সাধারণ জনগণ, সাধারণ ভোটার এসেছে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে এবং জয়যুক্ত করেছে। বিজয়ী প্রার্থী ভোটের পরিবেশকে সুষ্ঠু আর সন্তোষজনক উল্লেখ করে বলেন, এই বিজয় জনগণের। এই জয়টা আমার পীরগাছার মানুষের আমার প্রতি ভালোবাসার জয়। আল্লাহ প্রত্যেকটা মানুষের মনে আমার জন্য যে ভালোবাসা, সেম্পেথি সৃষ্টি করে দিয়েছিল, আমি মনে করি এটা তারই বিজয়। বরিশাল সদর আসনের এমপি মহোদয়কে সঙ্গে নিয়ে বরিশাল সদরকে একটি আধুনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। প্রথম ধাপে 139 উপজেলার 22টি ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট কেন্দ্রের ভেতর কোনো সহিংসতা হয়নি জানিয়ে তিনি বলেন, 2টি কেন্দ্রের বাইরে সহিংসতার ঘটনা ঘটলে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে কথা জানান ইসি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। জনগণ আওয়ামী লীগের জালিয়াতির উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দেয়ায় উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র ফাঁকা ছিল। তবে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির দাবিকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বর্জন বিএনপির। আর সেই নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণ হয়েছে এই উপজেলার প্রথম ধাপের ভোটে। কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। ডামি নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা শ্যাম, একেবারেই এটা একটা
জালিয়াতি প্রহসনের নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান দাবি করেন, দেশের মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি, ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। আজকে পুনরায় ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা, বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে সেটা হাস্যকর বলে প্রমাণিত। 30 থেকে 40% ভোটার যদি উপস্থিতি হয়, বিএনপি ইলেকশনে নেই, সে অবস্থায় এই উপস্থিতি আমরা বলছি আমরা এটাকে সন্তোষজনক মনে করি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো সহিংসতা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এটা শান্তিপূর্ণ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তার আশঙ্কা, এই যুদ্ধের কারণে বেড়ে যেতে পারে জ্বালানি তেল ও এলএনজির দাম। বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সংসদ নেতা। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের, তাদের জন্য কষ্ট হচ্ছে। যে যে পণ্যের প্রয়োজন, আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভে চাপ পড়লেও আসলে আমাদের মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেদিকটাই আমরা লক্ষ্য রাখছি। এর আগে বুধবার সকালে রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রম 2024-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। হজ যাত্রীদের কাছে দেশের পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। লাব্বেইক আল্লাহুম্মা লাব্বেইক ধ্বনিতে প্রতি বছরই মুখরিত হয় পবিত্র আরাফাত ময়দান। মুসলিম উম্মার সবচেয়ে বড় এই জমায়েতে শামিল হতে এবার বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন 85,257 জন। বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে শুরু হবে হজ ফ্লাইট। এর আগের দিন বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম 2024 উদ্বোধনের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় করেন হজ যাত্রীদের সঙ্গে। বক্তব্যে হজ ব্যবস্থাপনা উন্নত করতে সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল মিলছে হজ কার্যক্রমেও। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008-এর নির্বাচনী ইস্তেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। বাস্তবায়ন হয়েছে, আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন। এ সময় হজ যাত্রীদের দেশের পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান জানান সরকার প্রধান। ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর একযোগে কাজ না করার আক্ষেপও করেন তিনি। প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। কিছু মানুষের জন্য যাতে শান্তির ধর্ম ইসলামের বদনাম না হয় সে বিষয়েও সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী। পরে হজ কার্যক্রম 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ সম্পর্কে খবরদারিমূলক মনোভাব থেকে সরে এসে এখন কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেয় বাংলাদেশকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তাগুলো অর্থহীন হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, লুটস সফরে নতুন উচ্চতায় যাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চলতি মাসে ঢাকা সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এটি হবে তার চতুর্থ ঢাকা সফর। মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের মানুষের কাছে এখন আর অপরিচিত কেউ নন। 2023 সালে জানুয়ারি ও জুলাইতে দুইবার বাংলাদেশে এসে আলোচনার সৃষ্টি করে গেছেন তিনি। এর আগে বারবার প্রেসক্রিপশন দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের আগে গত নভেম্বরে চিঠি দেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে। সেই ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসছেন ঢাকায়। তবে এবার অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে কোনো নসিহত নয়, বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে আসছেন তিনি। ডোনাল্ড লু মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য, এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে প্রতীত হবে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা ডোনাল্ড লুর বক্তব্য ও আচরণের সঙ্গে এখন কি কোনো ফারাক এসেছে? অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে একরকম খবরদারি মনোভাব থেকে সরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, ইন্দো প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বিস্তার করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায় মার্কিন সরকার। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশে বাণিজ্যের সুযোগও ছাড়তে চায় না দেশটি। কোনো দেশ পৃথিবীতে যখন তার উন্নয়ন কাঠামো মোটামুটি তৈরি করে, তখন বড় আকারে একটা স্পেস তৈরি হয় যে সেখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেই সব দেশের লাভ হতে পারে। স্বাভাবিকভাবে আমেরিকাও চাইবে যে বড় ধরনের পার্টনারশিপ কোথায় করা যায়, কারণ এখন তো কম্পিটিটর তো অনেক বেশি। অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেয় বাংলাদেশকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তাগুলো অর্থহীন হয়ে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গাজাতে বা ইউক্রেনে কতগুলো ঘটনা ঘটছে যেখানে তাদের ওই বার্তাগুলোর কোনো মিনিং থাকে না। কি গণতন্ত্র, কি হিউম্যান রাইটস, এই বার্তাগুলো এখন আর মানুষ সিরিয়াসলি নেয় না, এমন ওই মানে আমেরিকার দেশের লোকরাই নেয় না। চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলো পাশে থাকায় বাংলাদেশ যেন মার্কিন বিরোধী ব্লকে ঢুকে না পড়ে, সে চিন্তাও রয়েছে যুক্তরাষ্ট্রের। চীনের সাথে বড় ধরনের সম্পর্ক আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দেয়া ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড় পেতে কোনো বাধা নেই, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMF পর্ষদ। ঢাকা সফরের শেষ দিন বুধবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। গেল 24 এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। আর্থিক খাতের নানা সংস্কার আর হিসাব শেষে প্রতিনিধি দলের প্রধান জানান, IMF এর দেয়া $470 কোটি ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি 20 লাখ ছাড় পেতে কোনো বাধা নেই বাংলাদেশের সামনে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMF বোর্ড। Will make available $1.15 billion to the Bangladesh authorities. এ সময় অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগগুলোকে সমর্থন জানিয়ে আশার কথা শোনায় সংস্থাটি। তাদের পূর্বাভাস, আগামী অর্থবছরেই কমে আসবে মূল্যস্ফীতির চাপ। Inflation is projected to remain at elevated levels at about 9.4%, but is anticipated to decline to around 7 to 7.2% in FY25. চলমান নানা সংস্কার আর ব্যয় সংকোচন নীতির চাপে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5.4% হলেও সংস্থাটি মনে করছে আগামী অর্থবছর তা ঘুরে দাঁড়াবে 6.6%। Real GDP growth is projected to moderate to 5.4% in FY24. It is anticipated to rebound back to 6.6% in FY25. IMF মনে করে আলোচিত নীতি কৌশল বাস্তবায়ন হলে আগামী অর্থবছরে রাজস্ব আদায় বাড়বে জিডিপির 0.5%। 0.5% of GDP. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে 7টি আন্তর্জাতিক কোম্পানির দরপত্র কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সার্বিক মূল্যায়ন শেষে আগামী বছর চূড়ান্তভাবে কাজ শুরু করবে চুক্তিবদ্ধ কোম্পানি। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী। সমুদ্র সীমা নির্ধারণ শেষে বাংলাদেশ এখন প্রস্তুত গভীর সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য। বিনিয়োগকারী কোম্পানির মাধ্যমে তেল গ্যাস উত্তোলন করে দেশবাসীর কাছে সরবরাহের জন্য নীতিমালা প্রণয়ন করেছে সরকার। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আগ্রহী বিদেশি কোম্পানি, বিশেষজ্ঞ সহ অংশীজনদের সামনে তুলে ধরা হয় এসব বিষয়। ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিজ, একাডেমিক্স। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সাগরে তেল গ্যাস উত্তোলনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আশেপাশে প্রতিটি দেশ গ্যাসের বড় একটা মার্কেট আছে। তো এই কারণে কিন্তু আজকে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলো আজকে তারা উৎসাহী আমাদের এই এক্সপ্লোরেশনে পার্টিসিপেট করার জন্য। এই এক্সপ্লোরেশন হবে বাংলাদেশের সবচেয়ে বলা যেতে পারে আধুনিক উপায়, দেশের স্বার্থ সর্বপ্রথম এবং সকলের স্বার্থ দেখে, ইনভেস্টরদের স্বার্থ দেখে আমরা এই বিডিংটা প্রসেসটা করতে যাচ্ছি। আর প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন চমৎকার পরিবেশ রয়েছে। ফলে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী তিনি। আর মাল্টিক্লাইন একটা সার্ভে করা হয়েছে, যেটা দিয়ে বিনিয়োগকারীরা বুঝতে পারবে যে সম্ভাবনা কতখানি। আপনারা শুনেছেন যে ইনশাআল্লাহ এটা পৃথিবীর অন্যান্য যেসব অববাহিকা আছে তার তুলনায় এটাও সমৃদ্ধ। আমরা যেটুকু জানি যে যথেষ্ট সাড়াও পাওয়া যাচ্ছে। সেমিনারে উপস্থিত জ্বালানি বিশেষজ্ঞ জানান, এবারের জরিপ কাজ এবং দরপত্রের বিষয়গুলো তার কাছে ইতিবাচক মনে হয়েছে। আমার কাছে এটা খুবই একটা ভালো বিডিং ডকুমেন্ট বলে মনে হয়েছে, খুবই আকর্ষণীয় হয়েছে আমি মনে করি। এবং জিওলজির যে প্রেজেন্টেশনটা দেখালো এর অর্ধেকও যদি আমার মনে হয় যদি ঠিক হয়, তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে অফশোরে গ্যাস পাওয়ার। ফিনান্সিয়াল যেগুলো টার্মস কন্ডিশনগুলো, যে ইনসেন্টিভগুলো দেয়া হয়েছে সেগুলি খুবই আকর্ষণীয়, আন্তর্জাতিকভাবে এটা কম্পিটিটিভ মনে করি আমি। 4টি বিদেশি কোম্পানি বঙ্গোপসাগরে অনুসন্ধান কাজ শুরু করলেও বিভিন্ন সমস্যা দেখিয়ে কাজ শেষ না করেই ফিরে যায় 3টি প্রতিষ্ঠান। আর একটি প্রতিষ্ঠান এখনো অনুসন্ধান চালাচ্ছে 2টি ব্লকে। বাকি 24টি ব্লকে অনুসন্ধান চালানোর জন্যই এবার দরপত্র আহ্বান করা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর ও কাতার থেকে 1350 কোটি টাকা ব্যয়ে 3 কার্গো এলএনজি আমদানির লক্ষ্যে আলাদা আলাদা 3টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া টিসিবির জন্য 468 কোটি টাকা ব্যয়ে মসুর ডাল, সয়াবিন তেল ও রাইস ব্রান তেল কেনার প্রস্তাবও অনুমোদন দেয় কমিটি। দেশে ডলার সংকট এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে গত বছরের নভেম্বর থেকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহে তীব্র সংকট দেখা দেয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে উৎপাদন ব্যাহত হয়। এ অবস্থায় দেশে বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন 3 কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সভাপতিত্বে কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে খরচ হবে 1350 কোটি 24,29,740 টাকা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের বলেন, স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হবে। প্রথমটি 1 কার্গো এলএনজি আমদানি, মোট ক্রয় মূল্য 452 কোটি 41 লক্ষ, সুপারিশকৃত দরদাতা মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। সর্বশেষটি ছিল 1 কার্গো এলএনজি আমদানি, এটার সুপারিশকৃত দরদাতা কাতার এনার্জি ট্রেডিং এলএলসি। এদিকে টিসিবির জন্য স্থানীয়ভাবে 22,000 টন মসুর ডাল, 1 কোটি 20 লাখ লিটার সয়াবিন তেল ও 40 লাখ লিটার রাইস ব্রান তেল কেনারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 1 কোটি 20 লক্ষ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব টিসিবির মাধ্যমে, মোট ক্রয় মূল্য 182 কোটি 40 লক্ষ টাকা, প্রতি লিটার
152 টাকা। সুপারিশকৃত দরদাতা বসুন্ধরা মাল্টি ফুডস প্রোডাক্টস লিমিটেড। সভায় 187 কোটি টাকা ব্যয়ে 60,000 মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একদিনে টাকার রেকর্ড অবমূল্যায়ন ঘটিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম বাড়ল 7 টাকা। মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ নীতির অনুসরণ করে প্রতি ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। এতে টাকার অবমূল্যায়ন ঘটল 6.36%। বুধবার দিনের শুরুতে ডলার প্রতি বিনিময় হার ছিল 110 টাকা। বিকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের নতুন দর ঘোষণা করা হয়। ক্রলিং পেগ নীতি অনুসরণ করতে ডলারের দাম নির্ধারণ করা হয় 117 টাকা। সে হিসাবে একদিনেই ডলারের দাম বাড়ল 7 টাকা, আর ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটল 6.36%। বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রলিং পেগ বিনিময় পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে ডলারের জন্য সিপিএমআর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। এখন থেকে আন্তঃব্যাংক ও গ্রাহকের সঙ্গে লেনদেনে তফসিলি ব্যাংকগুলো সিপিএমআর এর আশেপাশে মার্কিন ডলার ক্রয় বিক্রয় করতে পারবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আইএমএফ থেকে প্রতিশ্রুত 470 কোটি ডলার ঋণপ্রাপ্তির শর্ত হিসেবে ডলারের নতুন দর নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের 22 জানুয়ারি ক্রলিং পেগ পদ্ধতি চালু করার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিভাবে এই পদ্ধতি চালু হবে তা নিয়ে আইএমএফ এর শরণাপন্ন হয় বাংলাদেশ ব্যাংক। গত মার্চের মধ্যে এই পদ্ধতি চালু করার কথা বললেও মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসে এ সংক্রান্ত ঘোষণা দিল কেন্দ্রীয় ব্যাংক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হত্যা বন্ধে একযোগে কাজ করছে ঢাকা ও নয়াদিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বৃহস্পতিবার এ বিষয়ে আলোচনা হবে। দেখুন, আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে। গতকাল যেই ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই দেশেই এটি যাতে না হয় সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সীমান্তে যারা প্রহরী, দুই পক্ষেই যারা আছে, তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে, সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব। সংবাদ প্রচারের প্রতিযোগিতায় দেশের এবং মানুষের বৃহত্তর স্বার্থের ক্ষতি হয় এমন কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তথ্য অধিকার আইন নিয়ে আরও প্রশিক্ষণের প্রয়োজন, তাহলে ছোটখাটো ভুল বোঝাবুঝি কেটে যাবে বলেও জানান তিনি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এক কর্মশালায় কথা বলেন প্রতিমন্ত্রী। যারা তথ্য নেবেন বা যারা তথ্য দেবেন, দুই পক্ষেরই কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকতে পারে। এটা যে একটা শক্তিশালী অস্ত্র, ওয়েপন হিসেবে আমাদের গণমাধ্যমকে আরও শক্তিশালী করা হয়েছে, কিন্তু সেই অস্ত্রের যে ইউটিলাইজেশন হবে না অপব্যবহার হবে, ব্যবহার না অপব্যবহার, সেটার মধ্যে পার্থক্য বোঝা। একটা কালচারাল ট্রান্সফরমেশন দরকার। আমাদের যে তথ্য দেওয়ার ব্যাপারে একটা জড়তা থাকে অনেক ক্ষেত্রে, যারা দেন তাদের ক্ষেত্রে জড়তা থাকে। পাবলিক ইনফরমেশন যেগুলো জনগণের যেটা অধিকার, সেই তথ্য আমাদের দিতে হবে, এবং এইটি চাওয়ার ব্যাপারেও যে অ্যাপ্রোচটা প্রফেশনাল হওয়া, সেটাও আবার আমাদের গণমাধ্যমের কর্মী বন্ধুদের থাকার প্রয়োজন। তো দুদিক থেকেই আমরা এই উদ্যোগটি নিতে চাই। তথ্য যদি কেউ না পায়, সেই তথ্য পাওয়ার বিষয়টা আমি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমের পক্ষে আমি নেগোশিয়েট করব এবং তথ্য চাইব। আন্তর্জাতিক সম্প্রদায় যেন রোহিঙ্গাদের জন্য অর্থনৈতিক সহায়তা বন্ধ না করে সে বিষয়ে জোর দিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। বুধবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এক প্রশ্নের উত্তরে অ্যামি পোপ বলেন, রোহিঙ্গারা এখানে স্থায়ীভাবে থাকতে চায় না, তারা নিজ দেশে ফিরতে চায়। তবে রাখাইনে শান্তি প্রতিষ্ঠা না হলে তাদের ফেরত পাঠিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক। Just because there's more conflict, it doesn't mean that the needs here have gone away. Our job with our other partners within the UN community, within the international community, is to make sure the world stays focused on the issue and to recognize its regional importance
and not look at it simply as one conflict in one tiny part of the world. দেখছেন প্রবাসের সময়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। সান্তিয়াগো বার্নাবুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছে বায়ার্ন মিউনিখ। সে উত্তাপ ছুঁয়েছে ঢাকাকেও। রিয়াল বায়ার্ন মহারণ বড় পর্দায় দেখতে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে জড়ো হয়েছেন দু দলের সমর্থকরা। এই মুহূর্তে ধানমন্ডির শেফমেট লাউঞ্জে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 1:45 বাজে। তবে ধানমন্ডির শেফমেট লাউঞ্জে ইউসিএল এর যে সেমিফাইনালের দ্বিতীয় লেগ, সেই ম্যাচকে ঘিরে যে উত্তাপ তা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেখানে আসলে আপনি দেখবেন আমার পেছনে অসংখ্য ভক্ত জড়ো হয়েছেন, যারা কিনা তার নিজ নিজ দলকে সমর্থন জানাতে এখানে উপস্থিত হয়েছে নিজ নিজ দলের জার্সি পতাকা নিয়ে। এবং সেই একটা টান উত্তেজনাও কিন্তু চলছে সান্তিয়াগো বার্নাবুতে, যেখানে লন্ডনের ফাইনালে কারা উঠতে যাচ্ছেন, কারা বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ হবে, সেই হিসেব নিকেশ সামনে রেখে সান্তিয়াগো বার্নাবুতে লড়ছে ইউরোপের সবচেয়ে সফলতম দুই দল রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। এবং সেই ম্যাচকে ঘিরে এই দুই দলের সমর্থকরা কিন্তু এইখানে জড়ো হয়েছে। যেমনটা দেখছেন বায়ার্ন মিউনিখের যেমন ফ্যান রয়েছে এই মুহূর্তে, ঠিক তেমনি রিয়াল মাদ্রিদেরও সমর্থকরা এখানে জড়ো হয়েছেন। তবে ম্যাচের এখন প্রায় 40 মিনিট হয়ে গেছে, সেখানে কিন্তু আসলে খুব একটা স্বস্তির কিছু ছিল না বায়ার্ন মিউনিখের জন্য। রিয়াল মাদ্রিদ বেশ ভালো আক্রমণ করছে, এখন পর্যন্ত 6টা অন টার্গেট শটও রয়েছে, তবে গোলটা এখনো পাওয়া হয়নি। সমীকরণ কিন্তু এখনো সেই 2-2, যেটা কিনা অ্যালিয়েন্স অ্যারেনায় প্রথম লেগে দুই দল প্রথম লেগে মুখোমুখি হওয়ার পরে যে ফলাফলটা হয়েছিল, এই দ্বিতীয় লেগে আসলে যারা জিতবে তারাই কিন্তু লন্ডনের ফাইনালে উঠতে যাচ্ছে। তবে ঘরের মাঠ হওয়ায় বায়ার্ন মিউনিখের সামনে আসলে এই ম্যাচে কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। কারণ যেমনটা জানেন সান্তিয়াগো বার্নাবুতে সবশেষ 7 ম্যাচে এখন পর্যন্ত এই দলটি হারে না। এবং চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চের যদি হিসেব টানিয়ে আমি, তাহলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এই দলটা 2000 সালের পর থেকে, অর্থাৎ গত 2 যুগে এখন পর্যন্ত নিজেদের ঘরের মাঠে কখনোই হারের মুখ দেখেনি। এবং রিয়াল মাদ্রিদের যে কোচ রয়েছেন কার্লো অ্যানচেলোত্তি, সেই কোচও কিন্তু বেশ ভালো পরিসংখ্যান এই বায়ার্ন মিউনিখের বিপক্ষে। কারণ যদি আমি বলি, এখন পর্যন্ত কোচ হিসেবে 8 বার বায়ার্ন মিউনিখের বিপক্ষে সে মাঠে নেমেছেন এবং একমাত্র কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অপরাজিত যে কোচ তিনি হচ্ছেন কার্লো অ্যানচেলোত্তি। সেই কার্লো অ্যানচেলোত্তি আজ রিয়ালের ডাগ আউটে রয়েছেন এবং রিয়ালের সামনে মিশন 15 নম্বর ইউসিএল জেতার, এবং তা করতে হলে এই সেমিফাইনালে নিজেদের ঘরের মাঠে লিডটা নিয়ে আসলে বরুশিয়া ডর্টমুন্ডকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে লন্ডনের মাঠে পাবে অল হোয়াইট শিবির। সব মিলিয়ে যদি বলি, ফ্যানদের মাঝেও আসলে অনেক প্রবল উৎসাহ এবং উদ্দীপনা এই ম্যাচকে ঘিরে। রিয়াল মাদ্রিদ সমর্থকদের কথা যদি বিশেষ করে বলি, তাদের মাঝে আত্মবিশ্বাস যেমন রয়েছে, ঠিক তেমনি 15তম শিরোপার জন্য নিজেদের দল যে ভালো করবে সে বিশ্বাসটা নিজেদের মাঝে বেশ ভালোভাবে টিকে রয়েছে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ সমর্থকরা কিছুটা পিছিয়ে আছে, কারণ ঘরের মাঠে প্রথম লেগে 2-2 গোলে ড্র করার পরে তারাও আসলে নিজেরাও জানে যে সান্তিয়াগো বার্নাবু থেকে এই ম্যাচে যদি লিড নিয়ে ফিরতে হয়, তাহলে আসলে রেকর্ড গড়ার বিকল্প কিছু নেই টমাস টুকেলের শিষ্যদের সামনে। এবং তা করতেই কিন্তু তাদের দারুণ কিছু একটা করতে হবে সান্তিয়াগো বার্নাবুতে। যদিও বা সান্তিয়াগো বার্নাবুর যে পরিসংখ্যান তা কিন্তু মোটেও বাভারিয়ানদের পক্ষে কথা বলছে না, যদিও বা কথা নাই বলুক, তবে সমর্থকরা আসলে যেমনটা জানেন, সমর্থনের যেহেতু কোনো পরিসংখ্যান কিংবা কোনো শর্ত থাকে না, ঠিক তেমনিভাবেই সমর্থকরাও কিন্তু আজ এখানে জড়ো হয়েছে নিজের দলকে সমর্থন দিতে। এবং তাদের প্রত্যাশা আসলে সান্তিয়াগো বার্নাবু থেকে একটা রেকর্ড গড়া জয় নিয়ে অল জার্মান ফাইনাল দেখা যাবে লন্ডনের ওয়েম্বলিতে। যদিও বা তা করতে হলে এই ম্যাচে জয় নিয়ে ফেরার বিকল্প নেই বায়ার্ন মিউনিখের সামনে। আমার কাছে ধানমন্ডির শেফমেট লাউঞ্জ থেকে এখন পর্যন্ত ইউসিএল সেমিফাইনাল নিয়ে এই ছিল সব শেষ। বছরখানেক আগেও মালদ্বীপে বাংলাদেশিদের অবস্থা ছিল নাজুক, তবে এখন উল্টো চিত্র। মুজিব সরকার এসে প্রথমে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ বাড়ান, এরপর শ্রমবাজার উন্মুক্ত করেন। এখন আবার প্রবাসীদের কাজের পাশাপাশি বাংলা ভাষায় ইসলামিক শিক্ষায় আগ্রহী করে তুলতে নিয়েছেন নতুন উদ্যোগ। বাংলাদেশিদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বাঙালি ইসলামিক বক্তা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মুসলিম প্রধান দেশ মালদ্বীপ। প্রাকৃতিক অপার সৌন্দর্যের পাশাপাশি দেশটিতে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য রয়েছে ছোট বড় অনেক মসজিদ। দেশটির মোট জনসংখ্যার 1/3 প্রবাসী বাংলাদেশি হওয়ায় দেশটির ধর্ম মন্ত্রণালয় প্রবাসীদের কাজের পাশাপাশি স্থানীয় আইন ও ইসলামিক শিক্ষায় আগ্রহী করে তুলতে নিয়েছেন নতুন উদ্যোগ। নিয়োগ দিয়েছেন একজন বাঙালি ইসলামিক বক্তা মতিউর রহমান মাদানীকে। এর উদ্দেশ্য দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যাতে ইসলামের পথ অনুসরণ সহ ধর্মীয় দায়বদ্ধতা কিভাবে পালন করতে হয় সে সম্পর্কে সম্পূর্ণরূপে ধর্মীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা।
রাজধানীর প্রাণকেন্দ্রে মাসজিদুল আত্তাইবার প্রবাসী বাংলাদেশিদের বাংলা ভাষায় ইসলামের বিভিন্ন পরিবেশনা করতে দেখে অবাক হয়েছেন স্থানীয় অনেক নাগরিকই। তবে কাজের পাশাপাশি প্রবাসীদের জন্য এমন মহতী উদ্যোগ নেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান প্রবাসীরা। প্রায় অনেক বছরের সাধনা যে আমরা এই মালদ্বীপের মধ্যে আমাদের এই দাওয়াতি কার্যক্রম চলছে এবং ফাইনালি আমরা সরকারিভাবে অনুমোদন পেয়েছি যে আমরা একটা ভিন্ন দেশে থেকেও এই ইসলামের আলোচনা শুনে নিজেকে আমরা এই আলোচনা দ্বারা উপকৃত করতে পারি। দেশটির ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইল বলেন, এর মাধ্যমে বাংলাদেশিরা সহজেই মাতৃভাষায় ধর্মীয় চর্চা করতে পারবেন। সকল বাংলাদেশিকে সালাম। মালদ্বীপ সরকার আমাদের স্থানীয় লোকজনের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলা ভাষা ধর্মীয় দাওয়াত কার্যক্রম শুরু করেছেন। আমি আশা করব আপনারা আমাদের সরকারের এমন কাজকে সম্মান জানিয়ে ইসলামিক প্রোগ্রামগুলোতে অংশ নেবেন। ভিন দেশের মাটিতে মাতৃভাষায় ইসলামিক শিক্ষা নিতে পেরে উচ্ছ্বসিত বয়ানে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, মালদ্বীপ। সংযুক্ত আরব আমিরাতে একদিনের জন্য কোটিপতি হলেন 16 জন শ্রমিক। এদের ভেতর রয়েছেন বাংলাদেশি শ্রমিক জাহিদ। দেশটির ওয়ার্ল্ডস্টার নামে একটি খ্যাতনামা কোম্পানি ভিন্ন ধর্মী এই উদ্যোগ গ্রহণ করে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। মে দিবস উপলক্ষে শ্রমিকদের উৎসাহ দিতে এই আয়োজন করা হয় বলে জানায় সংশ্লিষ্টরা। একদিনের জন্য এই শ্রমিকদের কোটিপতির মতো অভিজাত পোশাক পরানো হয়, ঘোরানো হয় বিলাসবহুল গাড়িতে, সমুদ্র ভ্রমণে যান ব্যক্তিগত ইয়টে করে। এছাড়া 5 তারকা হোটেলে পান রাত কাটানোর সুযোগ। একদিনের কোটিপতিদের পরিবেশন করা হয় মুখরোচক সব খাবার। দেখছেন প্রবাসের সময়। বাংলাদেশ জিম্বাবুয়ের টি-20 সিরিজের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রত্যাশিতভাবেই দলে 3টি পরিবর্তন এসেছে। ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে। সাকিব সৌম্যকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন টি-20 পরিকল্পনায় থাকা আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ ইমন। শুক্রবার সিরিজের চতুর্থ টি-20-তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-তে স্কোয়াডে কারা ফিরছেন সেটা অনেকটা নিশ্চিতই ছিল। নির্বাচকরা যে স্কোয়াড দিয়েছেন সেখানে নেই বড় কোনো চমক। নাজমুল শান্ত নেতৃত্বাধীন দলটা অনেকটা প্রত্যাশিতই। 10 মাস পর বাংলাদেশ টি-20 দলে ফিরেছেন সাকিব আল হাসান। সবশেষ গেল বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-20 খেলেছিলেন এই অলরাউন্ডার। ডিপিএলে শেখ জামালের হয়ে খেলার জন্য চট্টগ্রামের প্রথম 3 ম্যাচে ছিলেন না সাকিব। ইনজুরি কাটিয়ে দলে তার সঙ্গী হয়েছেন সৌম্য সরকার। স্কোয়াডের নাম না থাকলেও চট্টগ্রামের দলের সঙ্গেই ছিলেন বাঁহাতি ব্যাটার। কাজ করেছেন ফিটনেস নিয়ে। আইপিএল থেকে ফিরে সপ্তাহখানেকের বিশ্রাম পেয়েছেন মুস্তাফিজ। ঢাকার 2 ম্যাচে মাঠে দেখা যাবে তাকেও। এই 3 জনকে জায়গা করে দিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম, পারভেজ ইমন ও আফিফ হোসেন ধ্রুব। শরীফুল চট্টগ্রামে প্রথম 2 ম্যাচ খেললেও বলার মতো পারফর্ম করতে পারেননি। আর কোনো ম্যাচ না খেলেই দল ছাড়তে হলো ইমন আফিফকে। বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক ব্যাখ্যা দিয়েছেন শেষ 2 ম্যাচের স্কোয়াডে আনা এই 3 পরিবর্তন নিয়ে। শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে, তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে। মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর, কারণ ও অনেক দিন ফ্যামিলি থেকে বাইরে, ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে, তো সেটা আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে, তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চায়। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে যে ও কি অবস্থাতে আছে। সাকিব তো ছুটিতে ছিল, ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, তো লাস্ট 2টা টি-20-র জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-র স্কোয়াড দেখে অনেকটাই ধারণা করা যায় বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে। আইসিসির কাছে দল পাঠালেও এখন পর্যন্ত সেই স্কোয়াড গণমাধ্যমে জানায়নি বিসিবি। যা পরিবর্তনের সুযোগ আছে এ মাসের 24 তারিখ পর্যন্ত। শেষ 2 টি-20-র দলে শরীফুল স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপ বহরে তার নাম থাকবে সেটা একরকম নিশ্চিত। যুব বিশ্বকাপ জয়ী পেসার দলে ফিরলে বাদ পড়তে পারেন তানভীর ইসলাম অথবা তানজিম সাকিবের যে কোনো একজন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই ছিল প্রবাসী সময়ে। সঙ্গে থাকুন সময়ের।